এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ৭৭ বছর আগে একই দিনে জন্ম নেওয়া দুই দেশ, ভারত ও পাকিস্তান, কিন্তু আজ অর্থনীতির মানচিত্রে একে অপরের ধারে কাছেও নেই। কেন এক দেশ উঠে গেল বিশ্বের শীর্ষ অর্থনীতির কাতারে আর অন্য দেশ তলিয়ে যাচ্ছে ঋণের বোঝায়? কেন ভারতের রপ্তানি বাজার ছুঁয়েছে নতুন উচ্চতা আর পাকিস্তানের বৈদেশিক মুদ্রা মজুতে নেমেছে সংকেতের ঘণ্টা? কেন একদিকে বিদেশি বিনিয়োগের ঢল, অন্যদিকে শুধু IMF এর ঋণ আর রাজনৈতিক অস্থিরতা? এই দুই দেশের ভাগ্য এত আলাদা হলো কেন? ৭৭ বছরে এমন কি ঘটল যাতে দুজন ভ্রাতৃপ্রতিম দেশের পথ এতটা আলাদা হয়ে গেল? কে সামনে এগোবে আর কে পিছিয়ে পড়বে আরও? আর বিশ্ব রাজনীতিতে এই পার্থক্যের প্রভাব কি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা জানব ভারত ও পাকিস্তানের ৭৭ বছরের অর্থনৈতিক যাত্রাপথ। একদিকে উত্থান, অন্যদিকে পতন। একটি গল্প, দুটি দেশ। এই গল্পে আছে ইতিহাস, সিদ্ধান্ত, ভুল আর ভবিষ্যতের সম্ভাবনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা লাভ করে। সেই শুরুটা ছিল প্রায় একই রকম। অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, অবকাঠামো ভেঙে পড়া, কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা এবং বিশাল শিক্ষাহীন জনসংখ্যা। কিন্তু এরপর সময়ের সাথে ধীরে ধীরে পথ আলাদা হতে শুরু করে। ভারত ১৯৯১ সালে এক বড় পদক্ষেপ নেয়, অর্থনৈতিক উদারীকরণ। বিদেশি বিনিয়োগের দরজা খোলে, বেসরকারীকরণ শুরু হয়, বাণিজ্যকে মুক্ত করা হয় নানা প্রতিবন্ধকতা থেকে। এর ফলশ্রুতিতে ভারতের GDP বাড়তে থাকে দ্রুত গতিতে। আজ ভারতের অর্থনীতি প্রায় $৪.৩ ট্রিলিয়ন কাছাকাছি। অন্যদিকে পাকিস্তান একই সময়ে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, বারবার সামরিক শাসন এবং দুর্বল অর্থনৈতিক নীতি নিয়ে এগোতে ব্যর্থ হয়। তাদের অর্থনীতি মূলত ঋণ নির্ভর হয়ে পড়ে। বারবার IMF ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। আজ পাকিস্তানের মোট দেশজ উৎপাদন বা GDP প্রায় $৩৭৪ বিলিয়ন, যা ভারতের তুলনায় অনেক পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান শুধু যে সংস্কার আনতে ব্যর্থ হয়েছে তাই নয়, বরং তারা রপ্তানিমুখী অর্থনীতির পরিবর্তে আমদানি নির্ভর মডেল অনুসরণ করেছে, যার ফলে বৈদেশিক মুদ্রার সংকট প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভারত তথ্য প্রযুক্তি, স্টার্টআপ সংস্কৃতি ও উৎপাদন খাতে বিশ্বে নিজেদের প্রভাব বাড়িয়েছে, যেখানে পাকিস্তান এখনও কৃষি নির্ভর ও সীমিত শিল্পভিত্তিক অর্থনীতিতে আটকে আছে। অর্থাৎ একই সূচনার পরে দুই দেশের গল্প হয়ে ওঠে দুই বিপরীত পথের, একটি উত্থানের, অন্যটি সংগ্রামের। ভারতে গণতন্ত্র দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক। ১৯৫২ সাল থেকে প্রতিটি নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার পরিবর্তন হয়েছে জনগণের রায়ে এবং সেনাবাহিনী কখনো রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করেনি। ফলে প্রশাসনিক ধারাবাহিকতা ও নীতি নির্ধারণে স্থিতিশীলতা বজায় থেকেছে। এই স্থিরতা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়তা করেছে। অন্যদিকে পাকিস্তানে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্বাধীনতার মাত্র ১১ বছরের মধ্যেই ১৯৫৮ সালে সেনাবাহিনী দেশের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়। এরপর দীর্ঘ সময় জেনারেল আইয়ুব খান, জিয়াউল হক এবং পারভেজ মুশারফের মতো সামরিক শাসকরা দেশ পরিচালনা করেছেন। সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। পাকিস্তান মিলিটারি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা শতাধিক, যেমন ফৌজি ফাউন্ডেশন, বাহরিয়া টাউন, ডিফেন্স হাউজিং অথরিটি, যারা কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করে। সরকার পরিবর্তনের ক্ষেত্রে এখানে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, যা স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় বিশাল, যা GDPর বড় অংশ গ্রাস করে। বিপরীতে এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য বা অবকাঠামোতে বিনিয়োগ না হওয়ায় দেশের মানব উন্নয়ন সূচকও পিছিয়ে রয়েছে। ভারতে যেখানে সামরিক খাতে যথেষ্ট ব্যয় রয়েছে, তবুও তার রাজনৈতিক পরিসরে হস্তক্ষেপ করে না।
সেনাবাহিনীর ভূমিকা সেখানে সীমিত থাকে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তায়, আর এটাই ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে তুলেছে এবং অর্থনৈতিক নীতি নির্ধারণে স্বচ্ছতা এনেছে। সংক্ষেপে, সেনাবাহিনী যদি রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির মূল চালক হয়ে ওঠে, তাহলে স্থায়ী উন্নয়নের পথে তা এক বড় বাধা। পাকিস্তানের অভিজ্ঞতা তারই প্রমাণ। ভারত ও পাকিস্তান উভয় দেশেই দেখা যায় এক সাধারণ ব্যাধি, ক্রনিক ক্যাপিটালিজম, অর্থাৎ রাজনৈতিক যোগাযোগ ও পরিবারতন্ত্রের মাধ্যমে কিছু গোষ্ঠীর হাতে অর্থনৈতিক শক্তি কুক্ষিগত থাকা। তবে এর প্রকাশ ও প্রভাব দুই দেশে একরকম নয়। পাকিস্তানে কয়েকটি প্রভাবশালী পরিবার ও সামরিক সংশ্লিষ্ট গোষ্ঠী দেশের বড় অংশের সম্পদ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করে। বারবার রাজনৈতিক ও সামরিক সরকার পরিবর্তনের সময় একই ব্যবসায়ী গোষ্ঠীগুলো সুবিধা নেয় নতুন সরকারপন্থী হয়ে। এর ফলে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়নি, নতুন উদ্যোক্তাদের জায়গা হয়নি এবং অর্থনীতির গতি হয়েছে একমুখী। বিশেষ করে সামরিক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রভাব বিস্তার করেছে তা বেসরকারি খাতকে কার্যত দুর্বল করে দিয়েছে। ভারতে যদিও রাজনৈতিক সংযোগ থাকা কিছু কর্পোরেট হাউসের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ আছে, তবুও বাজারের প্রতিযোগিতা অনেক বেশি স্বচ্ছ। ইনফোসিস, উইপ্রো, ফ্লিপকার্ট, জিরোধা এই ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক পরিবারের ছত্রছায়া ছাড়াই দাঁড়িয়েছে। ভারতে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা যেমন সেবি, সিসিআই, যারা বাজারের প্রতিযোগিতা বজায় রাখার জন্য কাজ করে। তবে এটাও সত্য, ভারতে এখনও কিছু কর্পোরেট গ্রুপ আছে যারা মাঝে মাঝে রাজনৈতিক সুবিধা পাওয়ার অভিযোগের মুখে পড়ে। কিন্তু পার্থক্য হলো, ভারতের নাগরিক সমাজ, মিডিয়া এবং আদালত এই অনিয়মগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়, ফলে চাপে পড়ে সরকারকে অনেক সময় নীতি সংশোধন করতে হয়। অন্যদিকে পাকিস্তানে দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের সামাজিক বা প্রাতিষ্ঠানিক প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। ভারতে পুঁজিবাদ একাধিক স্তরে বিকশিত হচ্ছে, যেখানে ছোট উদ্যোক্তাদেরও সুযোগ তৈরি হচ্ছে, স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে। আর পাকিস্তানে সীমিত গোষ্ঠীর হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ থেকে যাচ্ছে, যা দেশের অর্থনীতির সম্ভাবনাকে সংকুচিত করে তুলেছে। দুদেশই এখন বাণিজ্য রক্ষানীতির মধ্যে আবদ্ধ। ভারতের পলিসিতে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা প্রোটেকশনিজম এসেছে, তবে পাকিস্তানের মূল সমস্যা রপ্তানি খাতের দুর্বলতা ও ব্যালেন্স অফ পেমেন্ট সংকট। এই কারণেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে হিমশিম খাচ্ছে তারা। পাকিস্তানে শিক্ষিত নারীদের অংশগ্রহণ অর্থনীতিকে বদলে দিতে পারে। নারীদের ক্ষমতায়ন হলে অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। অন্যদিকে দুই দেশের মধ্যে যদি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ে, তাহলে উপমহাদেশে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে। ভারত এবং পাকিস্তান একই দিনে জন্ম, কিন্তু আজ একে অপরের অর্থনৈতিক ছায়াও নয়। ভারত বিশ্বমঞ্চে শক্তি হয়ে উঠছে, আর পাকিস্তান নতুন করে পথ খুঁজছে। প্রশ্ন একটাই, ৭৭ বছরের এই পার্থক্য তৈরি হলো কিভাবে, এবং সামনের দশকে এই ব্যবধান কি আরও বাড়বে নাকি কমবে? আপনার মতামত কমেন্টে জানান। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ৭৭ বছর পর কোন দেশ বর্তমানে বৃহত্তর অর্থনীতি হিসেবে বিবেচিত হয়? এ ভারত, বি পাকিস্তান, সি উভয়ই সমানভাবে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক কাঠামোতে সেনাবাহিনীর প্রভাব কেমন? এ খুব কম, বি মাঝারি মাত্রার এবং সি অত্যন্ত বেশি। পাকিস্তানে সবচেয়ে বেশি অর্থ কোন খাতে ব্যয় হয়? এ শিক্ষা, বি প্রতিরক্ষা এবং সি স্বাস্থ্য। ক্রনিক ক্যাপিটালিজম বলতে কি বোঝানো হয়? এ সরকার কর্তৃক সকল শিল্প জাতীয়করণ, বি রাজনৈতিক সম্পর্ক ও পরিবারতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতি এবং সি শুধুমাত্র কৃষিভিত্তিক অর্থনীতি। ভারতের কোন সংস্থা বাজার প্রতিযোগিতা তদারকি করে? এ আরবিআই, বি সেবি এবং সি সিসিআই।